ওয়েলকাম স্টুডেন্টস। আজকের ক্লাসে আমরা নেক্সট যে ফল্ট, যেটা থার্ড ফল্ট আমাদের আছে, গ্রাউন্ড ফল্ট, সেটা পড়ব। আগের দিন কি ডিসকাস করেছি? ওভারলোড, যখন একটা সার্কিটের ওপরে অতিরিক্ত লোড হয়ে যায়, অনেকগুলো ডিভাইসেস বা অ্যাপ্লায়েন্সেস একসঙ্গে কানেক্টেড থাকে অ্যাট দ্য সেম টাইম। আর আরেকটা ছিল শর্ট সার্কিট, যখন লাইভ আর নিউট্রাল টাচ করে। এবার নেক্সট ফল্ট হলো গ্রাউন্ড ফল্ট। কি বলছে গ্রাউন্ড ফল্ট? A ground fault occurs when electrical current flows from a conductor to insulated metal that is not designed to conduct electricity. ঠিক আছে, বলছে যখন কারেন্ট কন্ডাক্টর আর ইয়ের মধ্যে, মানে কন্ডাক্টর টু আনইনসুলেটেড মেটাল, ধরো তোমার বাড়ির মধ্যে কোনো একটা মেটালের জিনিস আছে, হ্যাঁ, যেই মেটালের জিনিসটা, বাড়িতে মেটালের জিনিস থাকতেই পারে, একটা স্টিলের টেবিল বা ধরো একটা স্টিলের চেয়ার বা কোনো একটা স্টিলের রড রাখা বা যা খুশি একটা রাখা থাকতেই পারে, ঠিক আছে। এবার ওইটা তো তুমি এমনি, ওইটাতে তো তুমি কারেন্ট ফ্লো করার জন্য রাখোনি, কিন্তু এটা ইনসুলেটেড না। কি বলেছে? আনইনসুলেটেড। সেকেন্ড লাইনটা দেখো, আনইনসুলেটেড মানে এটার উপরে কোনো প্লাস্টিকের কাভারিং নেই। কাভারিং কেন থাকবে? কারণ তুমি তো এটা কারেন্ট ফ্লো করার জন্য ইউজ করবে না, তাই কাভারিং নেই। এইবার এই ব্যাপারটা হলো, যখন কারেন্ট ওই বোর্ড থেকে বা কোনোভাবে, ঠিক আছে, কোনোভাবে ওই মেটালের অবজেক্টটা দিয়ে পাস হয়, হ্যাঁ, তখন কি হয়? মেটালের অবজেক্ট দিয়ে মাটির নিচে চলে যায়। আর্থিং যেটা ভেতরে ইন্টারনালি হতো, সেটা কোথায় চলে যাচ্ছে? মেটালের অবজেক্ট দিয়ে। তখন হয়ে যাচ্ছে আমার গ্রাউন্ড ফল্ট। গ্রাউন্ড ফল্ট কেন? মানে গ্রাউন্ডিং বা আর্থিং আমার একভাবে হওয়ার কথা ছিল, কিন্তু কোনো একটা ফল্টের কারণে, কোনো একটা ড্যামেজের কারণে সেটা কি হয়ে গেছে, এখন আনইনসুলেটেড একটা মেটালের জিনিস দিয়ে পাস হয়ে গ্রাউন্ডে চলে গেছে, তাই জন্য এটাকে বলা হয় গ্রাউন্ড ফল্ট। এখানে দেখো কি হচ্ছে, এখানে একজন ড্রিলিং মেশিন দিয়ে কাজ করছে, ড্রিলিং মেশিনটা লাগালো, কিন্তু ড্রিলিং মেশিনের ভেতরে কি হয়ে গেছে? ব্রোকেন টার্মিনাল। মানে ড্রিলিং মেশিনের যে তুমি সুইচ বোর্ডে লাগিয়েছো, টার্মিনালটাই ভাঙা, মানে সুইচ বোর্ডের টার্মিনাল ভাঙা। তাহলে ওইখানে ধরো পাওয়ারটা নিতে পারছে না বা একটা শর্ট সার্কিট হয়ে গেছে, তখন অতিরিক্ত ইলেকট্রিসিটি যেটা শর্ট সার্কিটের জন্য প্রডিউস হয়েছে, সেটা ড্রিলিং মেশিনে চলে আসবে, ড্রিলিং মেশিনে স্পার্ক হবে। তার মানে ড্রিলিং মেশিনের মধ্যে কি চলে এসছে? কারেন্টটা চলে এসছে। এবার তোমার বডি দিয়ে, ঠিক আছে, তোমার বডি দিয়ে পুরো ইলেকট্রিসিটিটা ফ্লো করে তোমার হাতটা দেখো এই মেটালের একটা বক্সের মধ্যে লেগেছে। মেটালের বক্সটা হচ্ছে গ্রিন কালার, সবুজ কালারের বক্সটা, সেটার মধ্যে লেগেছে। আর ওই সবুজ কালারের বক্সটা মেটালের যেহেতু আর মাটির সঙ্গে লাগানো, তো ওইটা দিয়ে মাটিতে পাস হয়ে গেছে। কারণ কারেন্ট সবসময় একটা ক্লোজড সার্কিটে ফ্লো করে। তাহলে ক্লোজ সার্কিটটা তুমি এবার তোমার শরীর দিয়ে ফুলফিল হোক, মানে থ্রু ইয়োর বডি হোক, আর যেভাবেই হোক এটা হবেই। কারণ এইখানে শর্ট সার্কিট হয়েছে বলে এখানে কিন্তু কারেন্টটা বেরিয়ে যাচ্ছে, কিন্তু বেরিয়ে কারেন্টটা কোথায় যাবে? সেটা তোমার শরীর দিয়ে ফ্লো করে থ্রু ইয়োর বডি, ইলেকট্রিক পাথ থ্রু ইয়োর বডি, তোমার শরীর দিয়ে মুভ করে এই মেটালের বক্সটা দিয়ে মাটিতে চলে যাচ্ছে। এই জন্য বলা হয় যে সবসময় রাবারের জুতো পরবে যখন ইলেকট্রিসিটি নিয়ে কাজ করবে বা রাবারের ম্যাটের ওপর দাঁড়াবে। কেন? যদি তুমি রাবারের জুতো পরতে, তাহলে রাবার কি? ইনসুলেটর, মানে তখন রাবারটা কি করতো? কারেন্টকে পাস হতে দিত না। তাহলে তোমার শরীর থেকে মেটাল বক্স দিয়ে যাওয়ার সময় তোমার যেই পায়ের জায়গাটা আসতো, বা তুমি যদি রাবারের গ্লাভস পরতে, তাহলে তোমার হাতের মধ্যে ইলেকট্রিসিটিটা আসতো না। রাবারের গ্লাভসের জন্য এটা আটকে যেত সবসময়। এই জন্য ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ইউজ করার সময় রাবারের, মানে হেভি যেগুলো রাবারের গ্লাভস বা রাবারের জুতো, এগুলো পরে নেবে। তাহলে এগুলো কি ইনসুলেটরের মতো কাজ করে, কারেন্টটাকে ফ্লো করতে দেবে না। ওই সিচুয়েশন যদি হতো, বা এই মেটাল বক্সটার ওপরে যদি একটা উডের কভার থাকতো, ঠিক আছে, মানে একটা কাঠ থাকতো বা একটা পেপার থাকতো, মানে যে কোনো ইনসুলেটর থাকতো, তখন কিন্তু পাথটা ফুলফিল হতো না, মানে এই যে রাস্তাটা, এটা ফুলফিল হতো না, আর কারেন্ট ফ্লো করতে পারতো না মাটি অবধি।
তখন কিন্তু তুমি শক খেতে না, ইলেকট্রিক শক খেতে না। ইলেকট্রিক শক ভীষণ ফেটাল মানে তোমার মৃত্যু হতে পারে। অনেক মানুষ এরকম ইলেকট্রিক শক খেয়ে মারা যায়। কারণ ইলেকট্রিক্যাল মানে যে ফল্টগুলো, 3টা ফল্ট যে বললাম, এই ফল্টগুলো হতেই থাকে সিস্টেমের মধ্যে। কারণ কোথাও ভোল্টেজ ফ্লাকচুয়েশন হচ্ছে, কোনো একটা ডিস্ট্রিবিউশন সিস্টেমে কোনো জেনারেটরের প্রবলেম হয়ে গেছে, কোনো ট্রান্সফরমারের প্রবলেম হয়ে গেছে, বা তোমার বাড়িতে কোনো একটা ওকেশনের জন্য অতিরিক্ত ইলেকট্রিসিটি ইউজ হচ্ছে, তখন কি ওভারলোড কন্ডিশন হয়ে যায়, বা কোনোভাবে ড্যামেজের জন্য লাইভ আর নিউট্রাল টাচ হয়ে গেছে, বা এই যে তোমার একটা টার্মিনাল ভাঙা এরকম ড্রিলিং মেশিন ইউজ করার সময়, তো এইগুলো হতেই পারে। এগুলো তো অ্যাক্সিডেন্ট, কিন্তু এগুলোর থেকে বাঁচার জন্য কি করতে হবে? প্রিকশনস নিতে হবে। যেরকম করোনা হতেই পারে, করোনার থেকে প্রিকশনস নেওয়ার জন্য আমরা হাত স্যানিটাইজ করছি, তারপর মাস্ক পরছি, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছি, এগুলো হচ্ছে প্রিকশনস। মানে সিচুয়েশান খারাপ হতে পারে, কিন্তু প্রিকশনস তোমাকে নিতে হবে এই ফল্টগুলোর থেকে বাঁচার জন্য। তো এইখানে যদি মানুষটা কি করতো, রাবারের জুতো পরতো বা রাবারের গ্লাভস পরতো, তখন কিন্তু পাথটা কমপ্লিট হয় না, আর সে ইলেকট্রিক শক খায় না। এইবার গেল আমাদের 3টা ফল্ট। এবার ওভার কারেন্ট প্রোটেকশন ডিভাইস। ঠিক আছে, ওভার কারেন্ট প্রোটেকশন ডিভাইস কি বলেছিলাম? ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মার্কেটে ভেরিয়াস টাইপস অফ ওভার কারেন্ট প্রোটেক্টিভ ডিভাইস আছে। কি বলছে? ওভার কারেন্ট যখন নর্মাল যেটা ফ্লো করার কথা অ্যাম্পাসিটি, তার থেকে বেশি ফ্লো করছে, সেটাই হয়ে যাচ্ছে অ্যাক্সেস কারেন্ট বা ওভার কারেন্ট। ওভার কারেন্টের জন্য এই 3টা ফল্ট হচ্ছে। ঠিক আছে, এই 3টা ফল্ট থেকে প্রোটেকশন দেওয়ার জন্য কিছু ডিভাইস, যেরকম করোনার থেকে প্রোটেকশন দেওয়ার জন্য মাস্ক বা স্যানিটাইজার এইসব জিনিস বা পিপিই কিট, সেরকমভাবে ওভার কারেন্ট থেকে প্রোটেকশন দেওয়ার জন্য প্রোটেক্টিভ ডিভাইস, ওভার কারেন্ট প্রোটেক্টিভ ডিভাইস। এখানে শুধু দুটো আছে। দ্য টু মোস্ট কমন আর ফিউজেস অ্যান্ড সার্কিট ব্রেকার্স। ফিউজ আর সার্কিট ব্রেকার। Many circuit breakers are also known as miniature circuit breaker or MCB. আর অনেকগুলো সার্কিট ব্রেকারের নাম কি? মিনিয়েচার সার্কিট ব্রেকার বা এমসিবি। তাহলে এমসিবির ফুল ফর্ম কি? মিনিয়েচার সার্কিট ব্রেকার। এবার টাইপস অফ ওভার কারেন্ট প্রোটেক্টিভ ডিভাইসেস। Circuit protection would be unnecessary if overloads and short circuits could be eliminated. সার্কিট প্রোটেকশন আননেসেসারি হয়ে যেত, যে এখন যে আমরা ডিভাইস ইউজ করছি এগুলো আননেসেসারি হয়ে যেত যদি ওভারলোড বা শর্ট সার্কিট আমরা বাদ দিয়ে দিতে পারতাম। কিন্তু আনফর্চুনেটলি ওভারলোডস অ্যান্ড শর্ট সার্কিটস ডু অকার। যেটা বললাম, করোনা তো হবেই, কোনো ডিজিজ তো ছড়াবেই, এটা আমাদের হাতে নেই। তো ওভারলোড বা শর্ট সার্কিট আটকানোটাও আমাদের হাতে নেই, কারণ এগুলো অ্যাক্সিডেন্টাল ব্যাপার, অ্যাক্সিডেন্ট হতেই পারে। টু প্রোটেক্ট এ সার্কিট অ্যাগেনস্ট দিস কারেন্টস ডিফারেন্ট টাইপস অফ ওভার কারেন্ট প্রোটেকশন ডিভাইসেস আর ইউজড। কিন্তু আমরা কী করতে পারি? আমরা প্রিকশন নিতে পারি, আর প্রিকশন নেওয়ার জন্য আমরা ইউজ করব ওভার কারেন্ট প্রোটেকশন ডিভাইসেস, সাম অফ হুইচ আর ডিসকাসড বিলো। এবার কী কী ডিসকাস করেছে দেখো। ফিউজ। A fuse is an electrical or electronic or mechanical device. ফিউজকে আমরা কি বলতে পারি? ইলেকট্রিক্যাল ডিভাইসও বলতে পারি, ইলেকট্রনিক ডিভাইসও বলতে পারি, বা মেকানিক্যাল ডিভাইসও বলতে পারবি। which is used to protect circuits from overcurrent. অতিরিক্ত কারেন্ট থেকে সার্কিটকে বাঁচায়। ওভারলোডিং থেকে বাঁচায়। অ্যান্ড মেক শিওর দ্য প্রোটেকশন অফ দ্য সার্কিট। আর এনশিওর করে যে সার্কিটটা প্রোটেক্টেড থাকে, এটাতে কোনো রকম হিট জেনারেট না হয় বা কোনো রকম ফল্ট না করে। There are many types of fuses, but function of all these fuses is same. বলছে অনেক ধরনের ফিউজ পাওয়া যায়, কিন্তু প্রত্যেকটার যে বেসিক মানে ফাংশন যেটা বা বেসিক প্রিন্সিপাল, যে এই নীতিটার উপর কাজ করে, সেটা সেম। Electric fuse was invented by Thomas Alva Edison in 1890. He was an American inventor. Thomas Alva Edison কে তোমরা জানো, ইলেকট্রিক বাল্ব বানিয়েছে, উনি ইলেকট্রিক ফিউজ ইনভেন্ট করেছেন বা বানিয়েছেন। এবার ফিউজের ডেফিনেশন চাইলে কি লিখবে? এ ফিউজ ইজ এ ওয়ান শট ডিভাইস। ওয়ান শট কেন? কারণ ফিউজকে তুমি একবারই ইউজ করতে পারো। একবার যদি ফিউজ নষ্ট হয়ে যায়, তখন ফিউজটাকে আবার তোমাকে রিপেয়ার করে ইউজ করতে হবে। The heat produced by overcurrent causes the current carrying element to melt there by making the circuit open. এই যে ছবিটা দেখছো ফিউজের, এটার ভেতরে কি থাকে? দুটো টার্মিনাল দেখতে পাচ্ছ, দুটো টার্মিনাল হোয়াইট কালারের।
ঠিক আছে? এই দুটো টার্মিনাল বা দুটো এন্ড, দুই দিকের যে দুটো ডান্ডার মতো, ওইগুলোর মধ্যে একটা তার কানেক্টেড থাকে, ঠিক আছে? ফিউজের একদিকে একটা লাইভের তার এসে ঢোকে, লাইভের মধ্যে তো 230 ভোল্ট থাকে, আর আরেক দিক দিয়ে আরেকটা লাইভের তার কানেক্টেড থাকে। তাহলে দুটো লাইভের তারকে কানেক্ট করে ফিউজ। যদি ফিউজটা না থাকতো তাহলে দুটো লাইভের তার কানেক্টেড হতো না, আর কি হয়ে যাবে, ওপেন সার্কিট, সার্কিটে কারেন্ট ফ্লো করবে না, ঠিক আছে? এবার এই যে দুটো টার্মিনালের মিডলে কানেকশান দেওয়া হয় ফিউজ ওয়্যার দিয়ে। ফিউজ ওয়্যার হলো কী দিয়ে বানানো হয়, টিন লেডের একটা কম্বিনেশন। টিন আর লেড এই দুটোর কম্বিনেশনে একটা ফিউজ ওয়্যার বানানো হয়, যেটার মেল্টিং পয়েন্ট মানে এটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়, মানে অল্প হিটে মেল্ট হয়ে যায়। মেল্টিং পয়েন্ট অনেক লো হয় আর রেজিস্ট্যান্স অনেক লো হয়, ঠিক আছে? তাহলে দেখো কি হবে, দ্য হিট প্রডিউসড বাই ওভার কারেন্ট কজেস দ্য কারেন্ট ক্যারিং এলিমেন্ট টু মেল্ট দেয়ার বাই মেকিং দ্য সার্কিট ওপেন। যখন একদিকে লাইভে কি হলো, কারেন্ট এলো, ঠিক আছে? তারপর এটা টার্মিনাল 1-এর এন্ডে, আর টার্মিনাল 2-এর এন্ডে আরেকটা লাইভের ওয়্যার। টার্মিনাল 1-এ কারেন্টটা এসছে, ফিউজের তারটা দিয়ে টার্মিনাল 2-তে যাচ্ছে, ঠিক আছে? এবার ফিউজের তারটা যদি অতিরিক্ত কারেন্ট চলে আসে লাইভে, তখন ফিউজের তারটা গরম হতে থাকবে কন্টিনিউ। যদি এরকম ওভার কারেন্ট যায়, গরম হতে থাকবে। তখন গরম হয়ে গেলে ফিউজের তারটা, যেহেতু ও লো মেল্টিং পয়েন্ট, মানে ও খুব কম হিটেই মেল্ট হয়ে যায়, তখন ও কী হয়ে যাবে, মেল্ট হয়ে যাবে। তাহলে টার্মিনাল 1 আর টার্মিনাল 2 দুটোর মধ্যে যদি আমার কোনো কানেকশান না থাকে, ঠিক আছে, কারণ ফিউজের তারটা মেল্ট হয়ে গেছে, তখন দুটো লাইভ ওয়্যারের মধ্যেও কোনো কানেকশান থাকবে না, আর সার্কিটটা হয়ে যাবে ওপেন সার্কিট, আর বাড়ির মধ্যে কারেন্ট চলে যাবে। তাই তো হয়, যখন আমাদের বাড়িতে হঠাৎ কারেন্ট চলে যায়, তখন আমরা দেখি পাশের বাড়িতে কারেন্ট আছে, এদিকেও কারেন্ট আছে, আমাদের বাড়িতে কারেন্ট নেই। কী হয়েছে, ফিউজ চলে গেছে। কেন চলে গেছে? বিকজ এরকম টাইপের কোনো একটা ওভার কারেন্ট বা শর্ট সার্কিট, কোনো একটা ফল্টের জন্য অতিরিক্ত কারেন্ট ফিউজ দিয়ে ফ্লো হয়েছে। তখন কি করতে হবে, তখন আবার ফিউজটাকে খুলে এটার মধ্যে ফিউজের ওয়্যার লাগাতে হবে, তাই তো? তো এগুলো আগের সময় ইউজ হতো, এখন ফিউজের তার বা ফিউজ ইউজ হয় না। কি ইউজ হয় এখন? ইউজ হয় এমসিবি। তো এমসিবিটা আমরা পরের দিন পড়বো। এটা দেখো মিনি ফিউজ, এরকম দেখতে, ঠিক আছে? অনেক টাইপের ফিউজ আছে, এসএমডি ফিউজ, কার্ট্রিজ ফিউজ, ওকে, এক্সিয়াল ফিউজ, কনস্ট্রাকশন অফ ফিউজ। আর এগুলো ওই যে বললাম বেস বডি, এগুলো কিসের তৈরি হয়? সেরামিকের, ওকে। তো বেস বডিটা এরকম থাকে, আর এইটা হলো ফিউজের মেইন। ফিউজ ক্যারিয়ার লেখাটা যে দেখছো, এটা হচ্ছে মেইনটা, ঠিক আছে? এইবার এই যে দুটো টার্মিনাল দেখেছো, দুটো রডের মতো, এই দুটো টার্মিনালের মিডলে কানেক্টেড থাকে ফিউজের ওয়্যারটা। আর এই জেনারেল ফিউজ কনসিস্ট অফ এ লো রেজিস্ট্যান্স মেটালিক ওয়্যার। একটা মেটালিক ওয়্যার থাকে টিন আর লেডের, যেটার রেজিস্ট্যান্সটা অনেক কম হয়, আর তাই জন্য মেল্টিং পয়েন্টটাও অনেক কম হয়। এনক্লোজড ইন এ নন কম্বাস্টিবল ম্যাটেরিয়াল। এবার ফিউজটা তো আমাকে আগুন থেকে বাঁচাবে, তাহলে ফিউজের যে কাভারিংটা সেটা কীরকম হতে হবে? নন কম্বাস্টিবল, মানে যেটাতে আগুন ধরে না, এরকম। এই জন্য সেরামিকের জিনিস ইউজ করা হয়, যাতে ফিউজটা ভেতরে গরম হয়ে গেলেও ফিউজের যে বাক্সটা সেটা যাতে গরম না হয়, ঠিক আছে? ইট ইজ ইউজ টু কানেক্ট অ্যান্ড ইনস্টল ইন সিরিজ উইথ এ সার্কিট অ্যান্ড ডিভাইস। এই যে আমি বললাম দুটো লাইভের ওয়্যারকে, তারকে কিসে কানেক্ট করে? সিরিজে, ঠিক আছে, কানেক্ট করে। আর প্রোটেকশন দেয় যখন শর্ট সার্কিট, ওভার কারেন্ট বা গ্রাউন্ড ফল্ট হয়, ঠিক আছে? এই যে দেখো ভালো করে, এটা হচ্ছে কিটক্যাট ফিউজ। এটা কি ফিউজ? এর নামটা তো মনে থাকবেই, কিটক্যাট ফিউজ। এটা আমাদের বাড়িতে আগে ইউজ হতো, সবার বাড়িতে, এখন এমসিবি ইউজ হয়। ফিউজের পার্টগুলো দেখো, ফিউজ কনসিস্ট অফ টু মেইন পার্টস, ফিউজ কেসিং, ফিউজ এলিমেন্টস। এবার ফিউজের কেসিং কী দিয়ে বানানো যেতে পারে? সেরামিক্স, ওই যে বললাম সেরামিক্স হচ্ছে মাটিকে করে বানায়, প্রসেস করে বানানো হয়, ঠিক আছে? তারপরে গ্লাসের বানানো হতে পারে, মানে কোনো একটা
কি মানে ইনসুলেটিং ম্যাটেরিয়াল বা নন কম্বাস্টেবল, যেটাতে আগুন লাগে না এরকম জিনিস, প্লাস্টিক বা মোল্ডেড মাইকা ল্যামিনেটস। এবার ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এ ফিউজ কি? ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এ ফিউজ ইজ বেসড অন দ্য হিটিং ইফেক্ট অফ কারেন্ট। কারেন্টের হিটিং ইফেক্ট মানে কারেন্টের যে গরম হওয়ার যে ইফেক্টটা, গরম হলে কারেন্টের জন্য যখন কোনো জিনিস গরম হয়ে যায় সেটার ইফেক্ট মানে সেটার রেজাল্টের জন্য ওইটার উপর ডিপেন্ড করে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এ ফিউজ। দ্যাট ইজ whenever a short circuit, second line, whenever a short circuit, overcurrent or mismatched load connection occurs, যখন ওই ধরনের কোনো আমার কি হবে, সার্কিটে ফল্ট হবে, then the thin wire inside the fuse melts because of the heat generated by the heavy current flowing through it. ওই হেভি কারেন্টটা ফ্লো করার জন্য যে হিটটা তৈরি হচ্ছে, ওই হিটটার জন্যই ফিউজের ভেতরের তারটা মেল্ট হয়ে যাচ্ছে, কারণ ওটার মেল্টিং পয়েন্ট অনেক কম। দেয়ারফোর ইট ডিসকানেক্টস দ্য পাওয়ার সাপ্লাই ফ্রম দ্য কানেক্টেড সিস্টেম। তাহলে দুটো লাইভের ওয়্যারের মধ্যে যদি ফিউজের তারটা মেল্ট হয়ে যায় তাহলে দুদিক দিয়ে কি হয়ে যাবে, তার দুটো কানেক্টেড থাকবে না, ওপেন সার্কিট হয়ে যাবে, অলরেডি আমি বলেছি। আর সিস্টেমটা হয়ে যাবে ওপেন সার্কিট। মেইন বোর্ডের আর বাড়ির যে কারেন্টের কানেকশান, এটার মধ্যে কোনো পাওয়ার সাপ্লাই থাকবে না, ঠিক আছে, আসবে না, কারণ ফিউজের তারটা মেল্ট হয়ে গেছে। In normal operation of the circuit, fuse wire is just a very low resistance component and does not affect the normal operation. কিন্তু নর্মাল অপারেশন যখন নর্মাল কারেন্ট ফ্লো হচ্ছে তখন কিন্তু ফিউজের তারটা গলবে না, ঠিক আছে, কারণ তখন গলে গেলে তো আমি কিছুই জ্বালাতে পারবো না, বাড়িতে লাইট জ্বালালেও ফিউজ চলে যাবে। এরকম না, ফিউজের রেটিং পাওয়া যায় 5 অ্যাম্পিয়ার, 15 অ্যাম্পিয়ার এরকম। তোমার বাড়ির লোড অনুযায়ী তুমি ক্যালকুলেট করবে বা দিয়ে দেবে ওরা যে তোমার বাড়িতে হয়তো 15 অ্যাম্পিয়ার কারেন্ট ম্যাক্সিমাম ইউজ হতে পারে। তাহলে এর থেকে যদি বেশি কারেন্ট ফ্লো হয় তার মানে কোনো একটা ফল্ট হয়েছে, আর তখন কোনো ফল্ট হলে কি হবে, ফিউজটা মেল্ট হয়ে যাবে। তা নর্মাল অপারেটিং কন্ডিশনসে ফিউজটা নর্মালি কাজ করবে, গরম হবে না, কিন্তু যদি অতিরিক্ত কারেন্ট ফ্লো হয় তখন এটা হবে। এবার দেখো মেল্টিং পয়েন্ট দিয়েছে, সিলভারের 980, টিনের 240, জিঙ্কের 419, লেডের 328, কপারের 1090, অ্যালুমিনিয়ামের 666। তাহলে আমরা কি বলেছিলাম, লো মেল্টিং পয়েন্ট লাগবে। এই জন্য দেখো টিনের সব থেকে কম আর টিনের থেকে একটু বেশি লেডের, তাহলে টিনের আর লেডের কম্বিনেশনে বানানো হয়। ওকে, এবার ফিউজ দুই ধরনের হয়, ডিসি ফিউজ, এসি ফিউজ। ওই ডিসি সিস্টেমে যে ফিউজ হয় সেটা ডিসি ফিউজ মানে ডিরেক্ট কারেন্ট, আর এসি সিস্টেমে যেটা ইউজ হয়, অল্টারনেটিং কারেন্ট সিস্টেমে যেটা ইউজ হয় সেটা এসি ফিউজ। ওকে, এই যে এখানে আরও ছবি দিয়েছে, এটা দেখে নেব। এবার নেক্সট ক্লাসে আমরা এমসিবি করব।